আমাদের আজকের গল্পটা শুরু হয়েছিল এক গভীর রাতে। ঘড়িতে তখন প্রায় 3:30 বাজে। লস অ্যাঞ্জেলেসের একটা ডোনাট শপের সামনে একটা হাই সিকিউরিটি ট্রাক এসে দাঁড়ায়। দুজন সিকিউরিটি গার্ড দোকানে ঢুকে যায়, আর ঠিক সেই মুহূর্তেই একটা কার আর একটা এসইউভি এসে ট্রাকের রাস্তাটা আটকে দেয়। এর ভেতর থেকে কয়েকজন গুন্ডা বের হয়ে আসে। এরা সবাই বডি আর্মার আর গ্যাস মাস্ক পরে আছে, আর হাতে হাতে রয়েছে একদম ভয়ঙ্কর সব বন্দুক। মনে হচ্ছিল যেন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছে। গার্ডরা যেই না দোকান থেকে বের হয়েছে, অমনি এই গুন্ডারা তাদের উপর বন্দুক তাক করে। ট্রাক ড্রাইভার তড়িঘড়ি করে লস অ্যাঞ্জেলেসের পুলিশকে খবর দেয়, দেখুন কয়েকজন গুন্ডা আমাদের ঘিরে ফেলেছে, এদের কাছে বড় বড় বন্দুক আছে। একজন গার্ড বেশ চালাকির সাথে নিজের বন্দুক বের করার চেষ্টা করে, কিন্তু একজন গুন্ডা তার উপর গুলি চালিয়ে দেয়। তারপর আরেকজন গুন্ডা ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করে। এরা ট্রাকের দরজা ভেঙে আরেকজন গার্ডকে বাইরে টেনে আনে। এর মধ্যে পুলিশ এসে পৌঁছে যায়। দুই দিক থেকেই গোলাগুলি শুরু হয়ে যায়, কিন্তু এই গুন্ডাদের অ্যাসল্ট রাইফেলের সামনে পুলিশের সাধারণ বন্দুক কিছুই করতে পারে না। 4 জন পুলিশ আর একজন গুন্ডা এই গোলাগুলিতে মারা যায়। তারপর এই গুন্ডারা ট্রাক নিয়ে পালিয়ে যায়। গুন্ডারা ট্রাকটা একটা গোদামে নিয়ে যায়। গ্যাংয়ের লিডার রে বস্কোকে খুব বকাঝকা করে, কারণ বস্কো সিকিউরিটি গার্ডের উপর গুলি চালিয়েছিল। রে বাকি সবাইকে বলে যে ট্রাকের খারাপ অবস্থা ঠিক করতে হবে। রে যখন ট্রাকের দরজা খোলে, এনসন তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? রে জবাব দেয়, আমরা 4 জন পুলিশকে মেরে ফেলেছি, পুলিশ এখন আমাদের কুকুরের মতো খুঁজবে। ডিটেকটিভ নিক ও ব্রায়ান ঘটনাস্থলে পৌঁছায়। সে শেরিফ ডিপার্টমেন্টের অফিসারদের কাছে যায়, যারা একজন মৃত গুন্ডার লাশের কাছে দাঁড়িয়ে আছে। পুলিশরা বুঝতে পারছে না যে এরা খালি ট্রাক নিয়ে কেন পালিয়ে গেছে। নিক তখন বলে, নিশ্চয়ই এর পেছনে কোনো পরিকল্পনা আছে। কিছু দূরে রাস্তার অপর পাশ থেকে বস্কো এই মিটিংয়ের ছবি তুলছিল। ফিরে গিয়ে বস্কো রেখে ছবিগুলো দেখায়। নিকের ছবি দেখিয়ে বলে, এই লোকটা এই ঘটনার দায়িত্বে আছে। রে তখন তার সাথীদেরকে বলে যে নিক মেজর ক্রাইমস ডিভিশনের হেড। ডনি, যে কিনা গতরাতে ট্রাক চালিয়েছিল, নিকের ছবি দেখে সেখান থেকে চলে যায়। নিক আর তার সহকারী অফিসাররা এই মামলার তদন্ত করছিল। তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে এটা কোনো ভেতরের লোকের কাজ, না হলে তারা কিভাবে জানতো যে এই ট্রাকটা 3:30টার সময় এখানে আসবে। তাদের সন্দেহ হয় যে এই কাণ্ডের পেছনে রের হাত আছে, যে 8 মাস আগে প্যারোলে ছাড়া পেয়েছিল। ডনি রাতের বেলায় বারটেন্ডারের কাজ করত। তখন সে দেখে যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে কাজ করে এমন একজন লোক তার আইডি বারে ভুলে রেখে গেছে। সে এই আইডি ক্যাশ রেজিস্টারে রেখে দেয় এবং ম্যাকের কাছে যায়, যে কিনা রের গ্যাংয়েরই একজন সদস্য। নিকো সেই বারেই বসেছিল। সে ডনির সাথে কিছু প্রশ্ন উত্তর করতে থাকে। ডনি বলে, আমি জানি না এখানে কে আসে আর কে আসে না, অপরাধী থেকে শুরু করে পুলিশ, যে কেউই এখানে আসতে পারে, এই বারটা সবার জন্য। নিক এতে সম্মতি জানায়। তো যখন ডনির শিফট শেষ হয় এবং সে যেতে থাকে, নিক তার গাড়ির কাছ টোকা দিয়ে টনিকে অজ্ঞান করে দেয়। যখন টনির চোখ খোলে, সে একটা অচেনা জায়গা দেখতে পায়। ডনি যখন বেডরুম থেকে বের হয়, সেখানে নিকের টিম আর 4 জন মেয়েকে দেখতে পায়। নিক ডনিকে একটা সিসিটিভি থেকে তোলা ছবি দেখায়, যেখানে সে রের সাথে দেখা করছে। ডিটেকটিভ কাস্ট বলে, আমরা তোমার সব কিছু জানি। একবার তুমি গাড়ি চুরি করে পালানোর জন্য গ্রেফতার হয়েছ, কিছু লোককে হত্যা করার চেষ্টার অপরাধে জেলেও গেছো, আর ক্যালিফোর্নিয়ায় আজ পর্যন্ত সবচেয়ে দ্রুত গাড়ি চালানোর জরিমানাই তুমিই দিয়েছ। গাস তাকে বোঝায়, তোমার শুধু একটা ভুলে তোমাকে বছরের পর বছর জেলে ফেরত পাঠাতে পারে। ডনি তাদের বোঝানোর চেষ্টা করে, প্লিজ স্যার, আমি রের সাথে শুধু একবার দুবার দেখা করেছি, এর বেশি আমি কিচ্ছু জানি না। নিক তখন তার বাহুতে করা একটা ট্যাটু ডনিকে দেখায়, যেখানে রেগুলেটরস লেখা। নিক জিজ্ঞাসা করে, এর মানে জানো? সে বলে, পুলিশদের একটা গ্যাং আছে যার নাম ক্লিক, আমি তার সদস্য। এই গ্যাং নিয়মে বিশ্বাস করে না, অপরাধীদের শুধরানোর সুযোগ দেয় না, সরাসরি তাদের গুলি করে দেয়। নিক এখন ডনিকে সরাসরি জিজ্ঞাসা করে, তোর মতো ভীতু মানুষ এত বিপজ্জনক গ্যাংয়ের সাথে কি করছে? ডনি তখন বলে, স্যার, আমি শুধু তাদের ড্রাইভার, চোরদের গ্যাংয়ের অপারেশনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। নিক ডনিকে বলে, তাদের সাথে যোগাযোগ রাখবি, আর আমি যখন ফোন করব তখন তুলবি, নাহলে আমি কিন্তু তোকে তুলে নেব। ওদিকে গুন্ডাদের গ্যাং লস অ্যাঞ্জেলেসের ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপর নজর রাখছিল। রে বলে, এটাই একমাত্র এমন ব্যাংক যেখানে আজ পর্যন্ত কখনো চুরি হয়নি। রে আরও বলে, এখানকার সিকিউরিটি সিস্টেম এতটাই শক্তিশালী যে এখানে 53 বার চুরির চেষ্টা হয়েছে, কিন্তু কেউ একবারের জন্য সফল হয়নি, আর এই কারণেই আমি চাই আমরা এখানে চুরি করব। পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা জানতে পারে যে
রে, এনসন, ডনি আর বস্কো এরা সবাই রিটায়ার্ড মেরিন কমান্ডো অফিসাররা। গত 10 বছরে হওয়া সব চুরি তদন্ত করে। তারা দেখতে পায় যে যেই 10 বছর রে জেলে ছিল সেই সময়ে বড় কোনো মাপের চুরি হয়নি। নিক সব অফিসারদেরকে বলে, যদি আমরা রেকে ধরতে পারি তাহলে সব অমীমাংসিত চুরির রহস্যও উন্মোচন হয়ে যাবে। রে আর তার গ্যাং আবার সেই গুদামে যায়। রে তার গ্যাংকে ফেডারেল ব্যাংকের সারাদিনের রুটিন বুঝিয়ে বলতে থাকে। রে বলে, এই ব্যাংক প্রতিদিন কাজে না আসা বা ছেঁড়া পুরাতন নোট তাদের ডাটাবেস থেকে সরিয়ে দেয়। 4টা থেকে 5টার মধ্যে নোটগুলোকে ছোট ছোট টুকরা করে কাটা হয় এবং এই আবর্জনা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে যায়। সে আরও বলে, শুধু ডলারের নোট গোনার ঘরেই প্রতিদিন কমপক্ষে $30 মিলিয়ন আসে। রে পরিকল্পনা করে যে তাদের সেখানে পৌঁছাতে হবে নোট কাটার আগেই। এভাবেই তাদের কাছে কমপক্ষে $30 মিলিয়ন থাকবে, যার কারণ নয়, কোনো মানুষের কাছ থেকে চুরি করছি না আমরা। ডনি একটা চাইনিজ রেস্টুরেন্ট ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ শুরু করে, যেখান থেকে ব্যাংকে কাজ করা কর্মচারীরা প্রতিদিন অর্ডার করত। ডনি ব্যাংকে খাবার ডেলিভারি করতে 2টা ব্যাগ নিয়ে ভেতরে যায়। সিকিউরিটি ডনিকে ভেতরে ঢোকার জন্য কার্ড দেয়। সে সেইটা নিয়ে ভেতরে পৌঁছে যায়। ডনি একটা ব্যাগ ক্যাফেটেরিয়ায় বসে থাকা মেয়েদের কাছে ডেলিভারি করে, কিন্তু দ্বিতীয় ব্যাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সে ব্যাগটা উপরে ভেন্টিলেটর হোলে লুকিয়ে রাখে। সেদিন রাতে রে আর তার সাথীরা রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল। হঠাৎ করেই পুলিশ সেখানে এসে যায়। নিক রেড টেবিলের দিকে এগিয়ে গিয়ে ডনির সাথে কথা বলে। এটা দেখায় যে ডনির সাথে তার জিমে দেখা হয়েছিল। গুদামে ফিরে গিয়ে রেড ডনির উপর সন্দেহ হয় যে সে আবার পুলিশের গুপ্তচর নয় তো। ডনি অস্বীকার করে, কিন্তু রে বন্দুক তাক করে আবার জিজ্ঞাসা করে যে সে নিককে কিভাবে চেনে। ডনি সত্যি কথা বলে দেয় যে নিক তাকে ধরেছিল এবং সে তোমাদের সবার সম্পর্কে জানে। তারপর ডনি আর কখনও তার সাথে দেখা করেনি। রে তার উপর ভরসা করে এবং ডনিকে নিকের কাছে একটা কথা পৌঁছানোর জন্য বলে। সে বলে যে চুরি এই শুক্রবারেই হবে। ডনি নিকের সাথে একটা স্যুটের দোকানে যায় দেখা করতে। নিক জিজ্ঞাসা করে, তোমরা রেস্তোরাঁয় কী করছিলে? কিন্তু ডনি কথা ঘুরিয়ে বলে যে চুরি এই শুক্রবারেই হবে, কিন্তু কোথায় হবে সেটা জানি না। এখন নিক সেই ক্লাবে পৌঁছায় যেখানে রের গার্লফ্রেন্ড কাজ করে। সে শো দেখাতে থাকে। রের গার্লফ্রেন্ড স্টেজ থেকে নেমে নিকের কাছে এসে তার কানে কিছু একটা বলে। তারপর তারা দুজনেই সেই মেয়ের ঘরে চলে যায়। পরদিন সকালে রে যখন সেখানে আসে, তার গার্লফ্রেন্ড লিভিং রুম থেকে দৌড়ে পালায়। ভেতর থেকে নিক খালি গায়ে বের হয়ে আসে। তারা দুজনেই একে অপরকে তাকিয়ে দেখতে থাকে। তারপর দুজনেরই নজর টেবিলে রাখা বন্দুকের উপরে পড়ে। তো নিক রেকে চোখে ইশারায় বন্দুক তোলার জন্য বলে, কিন্তু রে তার ফাঁদে পা দেয় না, বরং সে নিকের সামনে দিয়ে হেঁটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর নিক গাড়িতে গিয়ে তার সাথীকে ফোন করে চুরির পরবর্তী লোকেশনের কথা বলে, যা রের গার্লফ্রেন্ডের কাছ থেকে জেনেছিল। পরে রের গার্লফ্রেন্ড তাকে বলে, তুমি যা বলেছিলে আমি তাই করেছি। এরপর চুরির দিন এসে গেল। পুলিশ ব্যাংকের উপর নজর রাখছিল। তখনই একটা ভ্যান পার্কিংয়ে এসে দাঁড়ায়। রে আর তার গ্যাং বুলেট প্রুফ জ্যাকেট আর মাস্ক পরে অ্যাসল্ট রাইফেল নিয়ে আসে। ব্যাংকে ঢোকার সাথে সাথে তারা সিকিউরিটি ক্যামেরায় গুলি করে দেয় এবং সবাইকে নিচে বসতে বলে। গ্যাং সবার ফোন নিয়ে তাদের হাত বেঁধে দেয় এবং সবার মাথায় ব্যাগ পরিয়ে দেয়। রে ব্যাংক ম্যানেজারকে বলে, পুলিশকে ফোন করো এবং বলো যে আমাদের $3 মিলিয়ন মুক্তিপণ লাগবে, সেটাও একটা হেলিকপ্টারে করে, যেটাই পুরো জ্বালানি ভরা থাকবে। না হলে প্রতি ঘন্টায় আমরা একজন জিম্মিকে গুলি করব। আর যদি কোনো পুলিশ এখানে আসার চেষ্টা করে তাহলে একজন একজন করে সবাই মরবে। তো এরপর পুলিশ আর FBI ব্যাংকের বাইরে এসে যায়। ব্যাংকের ভেতর হঠাৎই একটা ফোন বাজে। রে ফোনটা তোলে। সে সরাসরি জিজ্ঞাসা করে, যা চেয়েছি তা পাবো কি না? পুলিশ তখন বলে, আমরা আপনাদের চাহিদার উপর কাজ করছি। রে তখন বলে, টাকার ব্যবস্থা না করে ফোন করার জন্য তোমরা একজনের মৃত্যু ডেকে আনলে। তখনই বস্কো একজনকে পেছনে নিয়ে যায় আর গুলি করার একটা আওয়াজ আসে। এখন অফিসার আবার ফোন করে এবং এবার ম্যানেজার ফোনটা তোলে। ম্যানেজার বলে, একজনকে আগেই মেরে ফেলা হয়েছে আর তোমরা যতবার ফোন করবে ততজনই মরবে। তাই পরের ফোন তখনই করো যখন এই চোররা যত টাকা চেয়েছে তার ব্যবস্থা হয়ে যাবে। অফিসার জিজ্ঞাসা করে, 90 মিনিট অপেক্ষা করতে পারবেন? রে সম্মতি জানায় এবং ম্যানেজার কথাটা পৌঁছে দেয়। বাইরে পুলিশ ব্যাংকের ম্যাপ দেখছিল। ভেতর থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। নিক ম্যাপে কিছু দেখে টনিকে জিজ্ঞাসা করে, এটা কি? সে বলে, একটা নর্দমার লাইন, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই নিকের ভেতরে যাওয়ার একটা রাস্তা দেখা যায়। সে কিছু ভাবতে থাকে। তারপর নিক বলে, আমাদের ভেতরে যেতে হবে। সে একটা লোহার রড তুলে ব্যাংকের মূল দরজা খুলতে থাকে। ভেতরে গিয়ে নিক জিম্মি করে রাখা লোকদেরকে জিজ্ঞাসা করে, আপনারা সবাই ঠিক আছেন? একটা চোরও সেখানে নেই। তারপর নিক আর তার সাথীরা ব্যাংকের পেছনে যায়
যেখানে সেই জিম্মিকে নিয়ে গিয়ে গুলি করা হয়েছিল, কিন্তু তাকে মারাটা ছিল নাটক। সেই মেয়েও জীবিত। শীঘ্রই তাদের একটা গর্ত দেখায়, যেটা নর্দমার লাইনের সাথে যুক্ত, মানে চোররা সেই পথ দিয়ে পালিয়ে গেছে। নিকো নর্দমার মধ্যে দিয়ে তাদের পেছনে তাড়া করে ঢুকে যায়। ম্যাক ব্যাংকে অ্যালার্ম সিকিউরিটি কোম্পানির অফিসার সেজে ফোন করে। সে বলে, আমাদের ট্রাক মাত্র 2 মিনিট দূরে, এখনই আসছে, তাই গেট খুলে রাখবেন। রিয়ার এনসন একদম অ্যালার্মডের গার্ডের পোশাক পরে শুরুতে চুরি করা ট্র্যাক নিয়ে ডেলিভারি নিতে যায়। তারা এই ট্র্যাকের উপর পেইন্ট করিয়েছিল, কিছুটা ডিজাইন বদলেছিল, যাতে এটা একদম আসল ট্র্যাকের মতো দেখায়। এই দুইজন ট্র্যাকটা ব্যাংকের সিকিউরিটি গেটে থামায় এবং তাদের আইডি ফেডারেল রিজার্ভ ব্যাংকের অফিসারকে দেখায়, যে সেই সময় ডিউটিতে ছিল। আইডিটা একদম সত্যিকারের মতোই লাগছিল, আর ফোনেও তো জানিয়ে দেওয়া হয়েছিল যে ট্র্যাক আসছে। তাই গার্ড বেশি একটা সন্দেহ করে না এবং তাদেরকে ভেতরে ঢুকতে দেয়। এই দুইজন ট্র্যাকের পেছন থেকে 2টা নোটে ভর্তি বক্স বের করে এবং সেগুলো নোট গোনার ফ্লোরে নিয়ে যায়। টাকা গোনাওয়ালারা এই টাবগুলো $100 নোট গোনার ঘরে রেখে দেয়, আর রে এবং এনসন ওয়েটিং রুমে চলে যায়। বস্কো ব্যাংকের নিচে সুড়ঙ্গে ছিল। রেডিওতে রে তাকে জানায় যে ডনি কাউন্টিং রুমে পৌঁছে গেছে। বস্কো পাওয়ার গ্রিডের একটা সুইচ টিপে দেয়, যার ফলে পুরো ব্যাংকের বিদ্যুৎ চলে যায়। এতে শুধু ব্যাংকের নোট কাটার মেশিনই বন্ধ হয়নি, $100 নোট গোনার ঘরের ক্যামেরা আর মোশন সেন্সরও বন্ধ হয়ে যায়। তো একজন পুলিশ গার্ড টাকা গোনাওয়ালাদের বলে যে কিছু সময়ের জন্য সিস্টেম বন্ধ করতে হবে এবং তাদের বিরতি নিতে হবে। যেই না টাকা গোনাওয়ালারা পুলিশ কাউন্টিং জায়গা থেকে বের হয়েছে, রে তখন রেডিওতে ডনিকে জানাই, এখন তুমি তোমার কাজ করতে পারো, সেখানে কেউ নেই। ডনি একটা বক্সের ভেতর লুকিয়েছিল, তার চারপাশে $100 নোটে তারা সাজানো। সে বক্স থেকে বের হয় এবং কিছু নোট নিচে পড়ে যায়, যেগুলো সে আবার ভেতরে রাখে। তো এরপর একজন মহিলা রেস্তোরাঁয় ফোন করে। ফোনটা ম্যাক তোলে। এই মহিলাটার অভিযোগ ছিল 1 ঘন্টা আগে সে অর্ডার করেছিল, এখনও খাবার এলো না কেন। ম্যাক চাইনিজ উচ্চারণে বলে, হ্যাঁ খাবার আসছে। ব্যাংকের ভেতরে পুলিশ আর সিকিউরিটি গার্ডরা দেখলো যে ক্যামেরা আর মোশন সেন্সর কাজ করছে না। তখন সে অন্য গার্ডকে বলে যে সব বক্স তাড়াতাড়ি গুনে নিতে, না হলে কোনো সমস্যা হতে পারে। সিকিউরিটি গার্ড ক্যাফেটেরিয়ায় টাকা গোনাওয়ালাদের ডাকতে যায়। ডনি এই সময়ে গোনার ঘরে একটা টেবিলের নিচে লুকিয়েছিল। সে সেই $100 নোট, যেগুলো মেশিনে কাটার কথা ছিল, সেগুলো কালো জিপারের ব্যাগে ভরছিল। তারপর সেই ব্যাগগুলো কাগজের ঝুড়িতে ফেলে দেয়। সিকিউরিটি গার্ড দুজন টাকা গোনাওয়ালাদের নিয়ে কাউন্টিং রুমে ফিরে আসে। রে ডনিকে পালানোর সিগন্যাল দেয়। সে একটা এয়ার ভেন্টের ঢাকনা সরিয়ে ভেতরে ঢুকে যায় এবং আবার বন্ধ করে দেয়। রেডিওতে ডনি রেকে জানায় যে সে ভেন্টের ভেতরে আছে। রে বক্সকে লাইট চালু করার সিগন্যাল দেয়, আর লাইট চালু হতেই সবাই আবার নিজেদের কাজে লেগে যায়। ডনি ভেন্টের ভেতর দিয়ে বাথরুমের ভেন্টিলেটর শ্যাফট বের করে। যে খাবার সে আগে থেকে সেখানে রেখেছিল সেটা তুলে নেয় এবং বিল্ডিংয়ে ঘোরাফেরার জন্য সেই অ্যাক্সেস কার্ড ব্যবহার করে, যেটা কিনা ব্যাংকের কর্মচারী একদিন ব্যাংকে ফেলে রেখে গিয়েছিল। সেই মহিলাকে ডনি খাবার পৌঁছে দেয় এবং তারপর বিল্ডিং থেকে বের হয়ে যায়। অন্যদিকে ডনির কিছু বন্ধু ব্যাংক থেকে আবর্জনা তোলার কাজ করছিল। তাদের দুজনকে একই কোম্পানির নামে 2টো আলাদা ট্র্যাকে পাঠানো হয়েছিল, আর এটা সব পরিকল্পিত ছিল। এই দুইজন একটা চৌরাস্তায় থামে এবং মাথা নেড়ে একে অপরকে ইশারা করে। ব্যাংকের বেসমেন্টে অ্যালেক্সি তার গাড়িতে আবর্জনা তোলে। অন্যদিকে রেয়ার এনসন তাদের সিকিউরিটি ট্র্যাক নিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসে। বস্কো একটা আবর্জনা নিয়ে যাওয়া ট্র্যাকের পিছু নিচ্ছিল এবং সে রেকে তার অবস্থান জানায়। শীঘ্রই রে সেই আবর্জনার ট্র্যাকের কাছে পৌঁছে যায় এবং সামনে থেকে আটকায়, আর বস্কো পেছন থেকে ট্রাক আটকায়। বস্কো ড্রাইভারের দিকে দৌড়ে গিয়ে বন্দুক দেখিয়ে তাকে বাইরে আসতে বলে। বস্কো ট্র্যাকে উঠে সেটা নিয়ে চলে যায় এবং বাকি গ্যাং তাকে ফলো করতে থাকে। ওদিকে নিক পুরো শহরে রে আর তার গ্যাংকে খুঁজছিল। তখনই সে রাস্তায় ডনিকে দেখতে পেয়ে গাড়ি থামায়। ম্যাক দূর থেকে দেখে যে পুলিশরা ডনিকে তাদের ট্র্যাকে তুলে নিয়েছে। নিক আর তার সাথীরা ডনিকে মেরে জিজ্ঞাসা করে রে আর বাকিরা কোথায়। ডনি হার মেনে শেষ পর্যন্ত তাদের লোকেশন বলে দেয়। রে আর তার গ্যাং এই সময় ডাম্প সাইটে ছিল। ম্যাক রেকে ফোন করে বলে যে ডনি ধরা পড়েছে, এখন সে কি করবে, কিন্তু রে কোনো জবাব দেয় না এবং ফোনটা কেটে দেয়। সে এনসনকে বলে যে ডনি আর ম্যাক ধরা পড়েছে। তারপর তারা দুইজন গাড়িতে সেখান থেকে চলে যায়। নিক রের গাড়ির একটা ঝলক দেখতে পায়। তারপর সে ট্রাফিকে ভর্তি হাইওয়েতে তার পিছু নিতে থাকে। সে রেডিওতে ডিটেকটিভ মার্ফি আর বড় চোখে লোকেশন জানায়। সে আয়নায় দেখে যে 20টা গাড়ির পেছনে নিকের গাড়ি আছে। গাজ ডনিকে গাড়ির সাথেই হাতকড়া পরিয়ে দেয় এবং তারপর নিক আর টনির সাথে বের হয়ে যায়। মার্ফি আর বড় চোখ সেখানে পৌঁছে যায়। রে, এনসন আর বস্কো তাদের ট্র্যাক থেকে বাইরে বের হতে থাকে। পুলিশরা যতই তাদের কাছে আসছিল,
রে গুলিবর্ষণ শুরু করে দেয়। একজন পুলিশের গুলি লেগে যায় এবং সে মৃত্যুবরণ করে। এখন পুলিশরাও পাল্টা আক্রমণ করতে থাকে। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে গুলির বৃষ্টি ঝরতে থাকে। দুই দিক থেকেই গুলি গাড়িগুলো ভেদ করে যাচ্ছিল। হঠাৎ করেই বস্কোর গলায় গুলি লাগে। তারপর রে পাল্টা আক্রমণ করে সেই পুলিশের হাঁটুতে গুলি করে। রে আর এনসন রাস্তায় দৌড়াতে থাকে এবং নিক তাদের পিছু নেয়। নিকের সাথে থাকা একজন পুলিশ চমৎকার নিশানা লাগিয়ে এনসনকে ঢেলে দেয়। রে দৌড়াতে দৌড়াতে একটা গুলিতে ঢুকে যায় এবং নিক একদম তার পেছনে। নিক রের উপর গুলি চালায় এবং সে খুব খারাপভাবে আহত হয়। রে কোনো রকমে তার বন্দুক রিলোড করার চেষ্টা করছিল। বড় কষ্টে সে বন্দুক রিলোড করে। সে নিকের উপর গুলি চালাতে চালাতে তার দিকে এগোতে থাকে। নিক তার বন্দুক রিলোড করে রের বুকে গুলি চালায়। রে মাটিতে পড়ে যায় এবং কোনো রকমে হাওয়াগুড়ি দিয়ে একটা গাড়ির পেছনে লুকায়। তার জ্যাকেট থেকে গুলি ভর্তি একটা ম্যাগাজিন বের করে। তার গুলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে পায়ে দাঁড়িয়ে খালি বন্দুক নিকের দিকে তাক করে। নিক না চাইলেও নিজেকে বাঁচানোর জন্য রের উপর গুলি চালায়। তার একটুও ধারণা ছিল না যে রের কাছে গুলি নেই। নিক যখন তার গাড়ির কাছে ফিরে যায়, ডনি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। নিক আর গাস রের গাড়ি থেকে কালো ব্যাগগুলো বের করে দেখে যে সেগুলোতে নোটের টুকরা আছে, পুরো নোট নয়। নিক সেই বারে যায় যেখানে ডনি কাজ করত এবং তার ঠিকানা জিজ্ঞাসা করে। মালিক বলে যে ডনি তো দুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছে। সে বারে বসেই ছিল যখন ব্যাংকে দুজন কর্মচারী আসে যাদের গলায় ব্যাংকের অ্যাক্সেস কার্ড ছিল। সে দেওয়ালে লাগানো ফুটবল টিমের ছবিটা ভালো করে দেখে, যেখানে ডনি তার কিছু বন্ধুর সাথে বসে আছে। নিক যেই না পার্ট থেকে বের হয়, সে ব্যাংকটা দেখতে পায়। সে বুঝে যায় যে এই পুরো খেলার মাস্টার মাইন্ড শুধুমাত্র ডনি। আর একদম শেষে আমরা দেখতে পাই যে ডনি লন্ডনের একটা বারে বারটেন্ডারের কাজ করছে। তার সেই বন্ধুরা যারা আবর্জনা ওয়াল আসছে যে পুরো খেলা ঘুরিয়ে দিয়েছিল, তারাও তার সাথেই বসে আছে। ডনি আগে থেকেই রে আর তার গ্যাংকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল, আর এ কারণেই তার বন্ধুরা দুটো একদম একই রকম দেখতে আবর্জনার ট্র্যাক চালাচ্ছিল। একটায় কাটা নোটের গোড়া ছিল আর অন্যটায় আসল $100 নোট, মানে $300 মিলিয়ন। তো এরপর আমরা জানতে পারি যে টনি ব্যাগ থেকে টাকা বের করে টায়ারের ভেতরে ভরে পানামায় পাঠিয়ে দিয়েছিল, আর এখন সে লন্ডনে আরেকটা চুরির পরিকল্পনা করছে। তো বন্ধুরা, এভাবেই শেষ হয় এই চমৎকার চুরির গল্পটা। একজন সাধারণ বারটেন্ডার কিভাবে সবাইকে ঠকিয়ে কোটি টাকার মালিক হয়ে গেল। মনে হচ্ছে না যেন আমি তোমাদের সামনে বসে কোনো একটা রূপকথার গল্প বললাম? তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।